আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের সপ্তম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। তো আমরা এই অধ্যায়ের অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। আমরা ঢালের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, চাহিদা নিয়ে আলোচনা করেছি, চাহিদার নির্ধারক, চাহিদা অপেক্ষক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের চাহিদা বিধি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধি, ল অফ ডিমান্ড। চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড, এই বিষয়টা ব্যাখ্যা করতে হলে তোমাদের নলেজে চাহিদা অপেক্ষকটা থাকতে হবে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তো আমি আবারও একটু তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে চাহিদা অপেক্ষকটা কি ছিল। চাহিদা অপেক্ষকটা ছিল কিউ ডি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি পিএস পিসি ওয়াই টি ডব্লিউ বিইউ ডট ডট। চাহিদা অপেক্ষক কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা নির্ভর করে কিসের উপর? প্রাইসের উপর, দামের উপর। পিএস ছিল বিকল্প দ্রব্যের দাম, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস। পিসি প্রাইস অফ কমপ্লিমেন্ট গুডস, পরিপূরক দ্রব্যের দাম। ওয়াই হচ্ছে আয়, ইনকাম, অর্থনীতিতে আমরা আয়কে ওয়াই দ্বারা প্রকাশ করি। টি হচ্ছে টেস্ট বা রুচি, একটি দ্রব্যের চাহিদা রুচির উপর কি করে নির্ভর করে। ডব্লিউ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া ও জলবায়ু, আবহাওয়ার উপর বা জলবায়ুর উপর একটি দ্রব্যের চাহিদা নির্ভর করে। বি হচ্ছে বায়ার বা ক্রেতার সংখ্যা, বায়ার বা ক্রেতার সংখ্যা যদি বেশি হয় একটা দ্রব্যের, তাহলে ওই দ্রব্যের চাহিদা বেশি হবে। বায়ার বা ক্রেতার সংখ্যা কম হলে চাহিদা কম হবে, অর্থাৎ ক্রেতার সংখ্যার উপরও একটি দ্রব্যের চাহিদা নির্ভর করে। তো এই হচ্ছে এই যে ডান পাশে যেগুলো আছে, এগুলো হচ্ছে আমরা চাহিদার নির্ধারক হিসেবে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আমরা আলোচনা করেছি। তো একথা আমরা বলেছিলাম যে চাহিদা অপেক্ষকের ডান দিকে যেগুলো আছে সেগুলো চাহিদার নির্ধারক, এগুলোকে স্বাধীন চলক হিসেবে অভিহিত করা হয়। অপরদিকে বামে যেটা আছে সেটা হচ্ছে কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, সেটা হচ্ছে চাহিদার পরিমাণ। এই বাম দিকের এই চলককে মানে চাহিদার পরিমাণকে আমরা অধীন চলক হিসেবে চিহ্নিত করি। এই স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যকার যে বীজগাণিতিক সম্পর্ক, এই সম্পর্ককে ফাংশন বা অপেক্ষক বলা হয়, অর্থাৎ এইটা ছিল চাহিদা অপেক্ষক। এবার চাহিদা বিধির সংজ্ঞা দিতে হলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে চাহিদা অপেক্ষকে বিবেচ্য, চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহ স্থির। চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে। এই অন্যান্য চলক বলতে আমরা এই চলকগুলোর কথা বোঝাচ্ছি, মানে দাম ছাড়া বাকি চলকগুলোকে কি করতে হবে? স্থির করতে হবে।
দাম ছাড়া বাকি চলকগুলোকে স্থির ধরতে হবে। তো দাম ছাড়া বাকি চলকগুলোকে আমরা কি করেছি? স্থির ধরেছি। স্থির ধরে অন্যান্য চলক সমূহকে কি করে? স্থির ধরে যখন দ্রব্যের নিজস্ব দাম, কলম হলে কলমের দাম, খাতা হলে খাতার দাম, দ্রব্যের নিজস্ব দাম বাড়ে, তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে চাহিদার পরিমাণ কমে, অথবা যখন দ্রব্যের নিজস্ব দাম কমে তখন চাহিদার পরিমাণ বাড়ে, তবে তাকে চাহিদা বৃদ্ধি বলা হয়। তার নাম কি হবে? চাহিদা বৃদ্ধি, ল অফ ডিমান্ড। আমি সংজ্ঞাটা আবারও দেখছি। চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে যখন দ্রব্যের নিজস্ব দাম বাড়ে তখন চাহিদার পরিমাণ কমে, অথবা যখন দ্রব্যের নিজস্ব দাম কমে তখন চাহিদার পরিমাণ বাড়ে, একে চাহিদা বিধি বলা হয়। তাহলে দেখো তো, চাহিদা বিধির সংজ্ঞা যেটা দিলাম, এই বিধিতে দাম ও চাহিদার মধ্যে কি সম্পর্ক আমরা দেখালাম? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এই সম্পর্ককে আমরা অর্থনীতিতে বিপরীত সম্পর্ক, ইনভার্স রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলে থাকি। অর্থাৎ এখানে কিউডি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, আমরা অপেক্ষকটা কি হয়ে গেল? তাহলে কিউডি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি হয়ে গেল। অন্যান্য চলক যখন স্থির ধরি তখন অপেক্ষক হয়ে গেল কিউডি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি। পি হয়ে গেল স্বাধীন চলক, কিউডি হয়ে গেল অধীন চলক। এই দুটি চলকের মধ্যে এখানে পরোক্ষ সম্পর্ক বা বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হলো। এই বিপরীত সম্পর্ককে আমরা বলতেছি চাহিদা বিধি। এই চাহিদা বিধিকে আমরা বীজগাণিতিকভাবে ডি কিউডি বাই ডিপি লেস দেন 0 দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে নৈবত্তিকে অনেক সময় প্রশ্ন আসে, নিচের কোনটি চাহিদা বিধি নির্দেশ করে? আমরা বলবো এটা ডি কিউডি বাই ডিপি লেস দেন 0 থাকতে পারে, গ্রেটার দেন 0 থাকতে পারে, ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু 1। আমরা কোনটা বলবো? ডি কিউডি বাই ডিপি লেস দেন 0। লেস দেন 0 মানে হচ্ছে 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট মানগুলা কি মান হয়? 0 থেকে ছোট মান সংখ্যার একটা মাইনাস মান হয়। তো মাইনাস কিভাবে হলো? এই যে দাম যখন বাড়লে দামের পরিবর্তনটা প্লাস হয়, ধনাত্মক হয়। আবার চাহিদার পরিমাণ কমলে চাহিদার পরিবর্তনটা কি হয়? মাইনাস হয়। এই প্লাসে মাইনাসে কি হয়েছে? মাইনাস হয়েছে, মানে কি? লেস দেন। অথবা দাম কমলে চিহ্নটা মাইনাস হয়, চাহিদার পরিমাণ বাড়লে চাহিদার পরিবর্তন প্লাস হয়, প্লাসে মাইনাসে কি? মাইনাস। অর্থাৎ বাড়লে কমে অথবা কমলে বাড়ে, এটার নাম হচ্ছে বিপরীত সম্পর্ক। এক্ষেত্রে আমরা ডি কিউডি বাই ডিপি বা ডিডিপি অফ কিউডি এভাবে পড়ে থাকতে পারি, এভাবে পড়া যায়। লেস দেন কত? 0 হয়। এটি চাহিদা বিধি কি করে নির্দেশ করে? তাহলে চাহিদা বিধিতে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, তবে কন্ডিশন সংজ্ঞায় অবশ্যই উল্লেখ করতে হবে। কন্ডিশন হচ্ছে চাহিদা অপেক্ষকে দাম ছাড়া অন্যান্য চলক সমূহকে স্থির ধরতে হবে। যখন স্থির ধরি তখন দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। যদি স্থির না ধরি তাহলে কি হবে? যদি স্থির না ধরি তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম হয়ে যাবে। কিভাবে হতে পারে? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখো, আমরা যদি স্থির না ধরি তাহলে এগুলো কি হতে পারে? এগুলো পরিবর্তন হতে পারে। মনে করো আমরা স্থির ধরলাম না, তাহলে আয় মনে করে একজন ব্যক্তির 10,000 টাকা, এটা আমরা এখন কি করেছি? স্থির ধরেছি। যদি স্থির না ধরি তাহলে আয় বাড়তে পারে। 10,000 টাকা ব্যক্তির আয় বৃদ্ধি পেয়ে কত হতে পারে?
15,000 হতে পারে। তখন আয় যখন বেড়ে যাবে, আয় যখন বাড়বে, তো লোকটি যে দ্রব্যটা ক্রয় করে তার দামটা কি করলো? বাড়লো। দেখো আয় বেড়েছে, পাশাপাশি দাম কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। কোন দাম? লোকটি যে দ্রব্য ক্রয় করে বা যে দ্রব্য সে পছন্দ করে তার ওই দ্রব্যটার দামটা বৃদ্ধি পেল। কিন্তু যেহেতু লোকটি ওই দ্রব্যটা বেশি পছন্দ করে, বেশি প্রেফারেবল দ্রব্য, তো যখন দাম বাড়লো, পাশাপাশি তো তার আয় বেড়ে গেল। তখন হয়তো যে দ্রব্যটা সে 100 টাকা দিয়ে ক্রয় করতো সেটার দাম হয়তো 150 টাকা হয়েছে। তো 150 টাকা যদি হয়ে যায় তাহলে তো আয় 5,000 টাকা বেড়েছে। আমরা কি বলেছি 10,000 থেকে 15,000 হয়েছে। তখন তো এই 50 টাকার জন্য সে হয়তো ওই দ্রব্যটা কি করবে? আবার ক্রয় করবে। যেহেতু ওই দ্রব্যটা তার বেশি পছন্দ, তাহলে তো চাহিদা কমলো না। চাহিদা কমলো না, দাম বাড়া সত্ত্বেও ওই দ্রব্যটা সে ক্রয় করেছে। ক্রয় করেছে মানে কিসের সৃষ্টি হয়েছে? চাহিদার সৃষ্টি হয়েছে। দাম বাড়ছে, চাহিদা বাড়ছে। এটা চাহিদা বৃদ্ধির কি হয়ে গেল? ব্যতিক্রম হয়ে গেল। সুতরাং অন্যান্য চলক যদি আমরা স্থির না ধরি তাহলে সেটা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হয়ে যাবে। এজন্য অন্যান্য চলক সমূহকে কি করতে হবে? স্থির ধরতে হবে। এখন আমরা চাহিদা বৃদ্ধি আমরা পড়েছি, সংজ্ঞা পড়েছি। এখন এই চাহিদা বৃদ্ধিকে আমরা একটা সমীকরণের মাধ্যমে কি করব? প্রকাশ করব। এই সমীকরণ থেকে আমরা একটা সূচি তৈরি করব। সূচির ভিত্তিতে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। আমি একটি কাল্পনিক চাহিদা সমীকরণ দিচ্ছি। QD is equal to 100 minus 2P. QD is equal to 100 minus 2P. এখন কাল্পনিক চাহিদার সমীকরণটা নিতে হলে দুইটা বিষয় এখানে বিবেচনায় রাখতে হবে। যেমন সমীকরণ লিখলেই যে সেটা চাহিদার সমীকরণ হয়ে যাবে তা না। তাহলে কিভাবে চাহিদা সমীকরণটা লিখতে হবে? চাহিদা সমীকরণ হচ্ছে যে সমীকরণ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে তাকে চাহিদা সমীকরণ বা ডিমান্ড ইকুয়েশন বলা হয়। তাহলে চাহিদা সমীকরণ লিখতে হলে দামকে স্বাধীন চলক হিসেবে রাখতে হবে, কোয়ান্টিটি অফ ডিমান্ডকে অধীন চলক হিসেবে রাখতে হবে। আমরা রেখেছি কিউডি অধীন চলক হিসেবে আছে, চাহিদার পরিমাণ, প্রাইস দাম স্বাধীন চলক হিসেবে আছে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে চাহিদা সমীকরণ, চাহিদা রেখা যেটা, যেহেতু বিপরীত সম্পর্ক, আমরা ডালের ক্লাসে পড়েছি দুটি চলকের মধ্যে বিপরীত সম্পর্ক হলে রেখাটা ডান দিকে নিম্নগামী হয়। তাহলে যেহেতু চাহিদা এর সাথে দামের বিপরীত সম্পর্ক, তাহলে দুটি চলক দ্বারা চাহিদা রেখা অঙ্কন করা হলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে এবং ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক হয়। ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক হয়। সুতরাং সহগ যেটা আছে একটা সমীকরণের সহগ, সহগ মানে কি? চলকের সাথে যে স্থির সংখ্যা গুণাকারে থাকে, গুণাকারে যুক্ত থাকে, চলকের সাথে যে স্থির সংখ্যা যুক্ত থাকে তাকে বলা হয় সহগ, কোএফিসিয়েন্ট। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি কোএফিসিয়েন্ট। সহগটা ডালের সাথে রিলেটেড। একটি সমীকরণের সহগ সাধারণত ওই সমীকরণের ডাল হয়। সহগটা ওই সমীকরণের কি হয়ে থাকে? ডাল হয়ে থাকে, ডাল হয় সহগটা। তো এখন এটা যেহেতু ডালের সাথে রিলেটেড, ডালের সাথে কি রিলেটেড, অনেক সময় সহগটাকে উল্টাতে হয়, মানে লম্বকের পরিবর্তন, ভূমিয়কের পরিবর্তন রেখা দেখে কি করতে হয়? সহগটাকে অনেক সময় উল্টাতে হয়। আবার অনেক সময় সরাসরি সহগটা কি হয়ে যায়? ডাল হয়ে যায়। তো এবার যেহেতু চাহিদা রেখার ডালে ঋণাত্মক দেখাতে হবে, এজন্য এখানে সামনে মাইনাস রাখতে হবে। কি রাখতে হবে? মাইনাস রাখতে হবে। মাইনাস যদি রাখি তাহলে এখানে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। সুতরাং এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করে, এখানে স্বাধীন চলক হিসেবে দাম, অধীন চলক হিসেবে চাহিদার পরিমাণ ব্যবহার করে আমরা একটা কাল্পনিক চাহিদার সমীকরণ কি করেছি? বিবেচনা করেছি।
এখন এই সমীকরণের ভিত্তিতে আমি একটা তালিকা তৈরি করব। তালিকাটা একটু খেয়াল করা দরকার সবাইকে। তালিকাটা খাতায় লিখতে হবে। তালিকায় যে বিষয়টা বিবেচনা করতে হবে, বাম পাশে আমরা দ্রব্যের দামকে ধরব। বাম পাশে দ্রব্যের কি? দ্রব্যের দাম। দ্রব্যের দাম প্রাইসের কি? পি। আর ডান দিকে চাহিদার পরিমাণ, এটাকে আমরা কিউ ডি দ্বারা কি করলাম? প্রকাশ করলাম। এখন দ্রব্যের দাম, দ্রব্যের দাম প্রাইসের পি, চাহিদার পরিমাণ কি? কিউ ডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড। এখন আমরা দাম, স্বাধীন চলক দাম, দামকে আমরা ইচ্ছা মতো কিছু কি করতে পারি? মান করতে পারি। আমরা জানি স্বাধীন চলক যে কোনো মান কি করতে পারে? গ্রহণ করতে পারে, ইচ্ছা মতো মান গ্রহণ করে স্বাধীন চলক। স্বাধীন চলক নিজেই নিজের মান গ্রহণ করে, এজন্য আমরা স্বাধীন চলকে কিছু মান দিচ্ছি। পির যে কোনো মান আমরা নিতে পারি। তো পির বিভিন্ন মান আমি দিব। পির মান মনে করো আমরা 10 টাকা দিলাম। কত টাকা দিলাম? 10 টাকা। 10 টাকা যখন পির মান দিলাম, তো কত হলো দেখো তো? 10 দুগুণা কত? 20। 10 দুগুণে 20, 100 থেকে 20 গেলে কত? 80। তাহলে চাহিদার একক হচ্ছে 80 একক। 80 একক, 80 একক চাহিদার মান। এখন দ্রব্যের দামটা আমরা বাড়াতেও পারি, দ্রব্যের দামটা বাড়াতেও পারি, আবার কমাতেও পারি। দাম বৃদ্ধি করে আমরা করলাম, ধরো সে উদাহরণস্বরূপ 20 টাকা করলাম, 20 টাকা। তাহলে কত? 20 ইন্টু 2 কত? 40। 100 থেকে 40 গেলে কত? 60 একক। চাহিদার পরিমাণটাকে আমরা এখানে দেখো আমরা দামকে টাকা দ্বারা প্রকাশ করেছি। এখানে চাহিদার পরিমাণ রেখে এখানে টাকা লিখে দেবো না, চাহিদার পরিমাণটা টাকা হবে না। চাহিদার পরিমাণটা হচ্ছে এটা একক, এটা কেজি হতে পারে। চাল যদি ক্রয় করি আমরা হয়তো কেজি বলবো। তরল পদার্থ হলে এই এককটা লিটার হতে পারে। তেল 5 লিটার 10 লিটার এরকম হতে পারে। ওয়াটার পানি 1 লিটার 2 লিটার। তরল পদার্থ হলে লিটার হতে পারে। কঠিন পদার্থ হলে রড, এর ক্ষেত্রে আমরা মন বলতে পারি, টন বলতে পারি। এভাবে বিভিন্ন একক হতে পারে। এখন এখানে দ্রব্যের দাম কয়টা দাম? তালিকাতে কয়টা দাম? তালিকাতে একটা রেখা অঙ্কন করতে হলে মিনিমাম আমরা 2টা বিন্দু কি করতে হবে? ধরতেই হবে। 2টা বিন্দু লাগবে। তো এখানে 2টা থেকে 3টা 4টা 5টা 6টা 7টা ইচ্ছা মতো ধরা যায়। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম আমরা 2টার বেশি নিব। আমরা 3টা কি করব? বিন্দু নিব। খুব বেশি নেওয়ার দরকার নাই, আবার একেবারে কম নেওয়ারও কি দরকার নাই। আমাদের যদি এটা স্মার্ট একটা চিত্র হয়, স্মার্ট কি একটা চিত্র হয়, তো স্মার্ট একটা চিত্র অঙ্কন করতে পারি আমরা 3টা কি করে বিন্দু নিয়ে। এখন কেউ হয়তো 7টা 8টা 9টা বিন্দু নিবা, কিন্তু এখানে সময় হয়তো কি লাগবে? বেশি লাগবে। আমাদের সময়ের ব্যাপারটা কি করতে হবে? খেয়াল করতে হবে। পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আমাদের আনসার করতে হয়, অনেক বেশি চিত্র অঙ্কন করতে হয়। প্রত্যেকটা চিত্রতে, প্রত্যেকটা প্রশ্নতে কি থাকবে? চিত্র থাকবে। 3 মার্কের জন্য চিত্র থাকবে, 4 মার্কসের জন্য কি থাকবে? চিত্র থাকবে। তোমাদের 7টা প্রশ্ন আনসার করতে হবে, তাহলে মিনিমাম 7 দুগুণা কি 14টা। 2 মার্কের প্রশ্নতে অনেক সময় চিত্র থাকে, চিত্র দিতে হয়। তাহলে পরীক্ষায় প্রায় 17 থেকে 18টা হয়তো কি করতে হবে? 17 থেকে 18টা বা মানে 15টার উপরে হয়তো চিত্র তোমাদের কি করতে হবে? অঙ্কন করতে হবে পরীক্ষায়। সুতরাং তোমার প্ল্যানিং থাকতে হবে যে কোন প্রশ্নে, মানে প্রত্যেকটা প্রশ্নে কতটুকু সময় কি ব্যয় করা, এ সমস্ত প্ল্যানিং থাকতে হবে। তো সুতরাং কোনো প্রশ্ন একেবারে বড় করে দেওয়া, আবার কোনো প্রশ্ন একেবারে ছোট করে দেওয়া, তা কিন্তু ঠিক না। একটা অ্যাভারেজ কি থাকা দরকার প্রশ্নের আনসারের। প্রত্যেকটার ক্ষেত্রে একই ভ্যালু, একই মান থাকা দরকার। তো এখানে আমরা জন্য আমরা খুব বেশি মান ধরার প্রয়োজন নাই। আমরা 3টা মান যদি ধরি এনাফ, সাফিসিয়েন্ট। আমরা আরেকটা মান ধরতেছি 30। 30 যদি দাম হয়, 30 দুগুণা কত? 60। 100 থেকে 60 গেলে কত? 40 বা 40 একক। পরীক্ষায় তোমরা এই মানগুলা ইংরেজিতে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইংরেজিতে এই চাহিদার সমীকরণগুলা, এই যে ভ্যালুগুলা, এখানে যে মানগুলো আছে, এগুলা ইংরেজিতে ধরতে পারো বা বাংলায় লেখা যায়।
তবে ইংরেজিতে লেখাটাই আমার মনে হয় বেটার, ক্যালকুলেশনের সুবিধা হয়। বাংলায় যারা লিখো অনেক সময় বাংলাটা ইংলিশে কি হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়, তখন আবার প্রবলেম। বাংলা আবার ইংলিশ একসাথে লেখা যাবে না, হয় বাংলায় লিখতে হবে অথবা ইংরেজিতে লিখতে হবে। আমার মনে হয় এই সমীকরণ যেগুলো আছে, সমীকরণ রিলেটেড বা যে অঙ্ক যেগুলো তোমাদের করতে হবে সৃজনশীলে, এগুলা হয়তো তোমরা ইংরেজিতে লিখলেই সবচেয়ে বেটার হবে। এবার আসো দ্রব্যের দাম 10, 20, 30। কেন দ্রব্যের দাম কিন্তু কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়েছে তখন চাহিদার পরিমাণ দেখো 60 থেকে 80 থেকে কত 60 থেকে 40 হ্রাস পেয়েছে। তালিকায় কি দেখতেছি, তালিকায় আমরা দেখতেছি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কি হয়, হ্রাস পায়। তালিকায় আমরা কি দেখতে পেয়েছি, তালিকায় আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, যাকে আমরা কি বলেছিলাম, যাকে আমরা চাহিদা বিধি বলেছিলাম। তাহলে চাহিদা বিধিকে আমরা কি করেছি, মূলত চাহিদা বিধিকে আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করেছি। এটাকে তালিকা বলা যেতে পারে, এটাকে ছক বলা যেতে পারে, এটাকে টেবিল বলা যেতে পারে। এই যে চাহিদা বিধিকে আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করেছি, এজন্য তার নাম হয়ে গেল চাহিদা সূচি। চাহিদা কি, সূচি, ডিমান্ড শিডিউল, ডিমান্ড শিডিউল, ডিমান্ড শিডিউল, চাহিদা সূচি, চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচি বা ডিমান্ড শিডিউল কাকে বলে, আমরা বলবো চাহিদা বিধিকে তালিকার মাধ্যমে প্রকাশ করা হলে তাকে চাহিদা সূচি বলা হয়। এই যে চাহিদা সূচি হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের চাহিদা সূচি। চাহিদা বিধিকে তালিকার মাধ্যমে প্রকাশ করার নাম কি, চাহিদা সূচি, ডিমান্ড শিডিউল। চাহিদা সূচি অঙ্কন করেছি আমরা একটা চাহিদার সমীকরণ থেকে। চাহিদার সমীকরণ হচ্ছে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদার সমীকরণ বলে। চাহিদার সমীকরণটা আমরা নিয়েছি চাহিদা অপেক্ষক হতে। চাহিদা অপেক্ষকে আমরা অন্যান্য চলক স্থির ধরে দামের সাথে চাহিদার পরিবর্তন বিবেচনা করে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি পর্যন্ত আমরা কি করেছি, উল্লেখ করেছি। তো চাহিদা সূচি থেকে আমরা এখন একটা চাহিদা রেখা অঙ্কন করব। তো এক্ষেত্রে রেখা অঙ্কনের ক্ষেত্রে, চাহিদা রেখা অঙ্কনের ক্ষেত্রে আমরা দামকে কি করব, আমরা স্বাধীন চলক হিসেবে বিবেচনা করব, আর চাহিদার পরিমাণকে অধীন চলক হিসেবে কি করব, বিবেচনা করব। তো আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করতেছি, ডিমান্ড কার্ভ। এখন চাহিদা রেখা কাকে বলে, চাহিদা রেখা, ডিমান্ড কার্ভ, DEMAN, ডিমান্ড, CURV, ডিমান্ড কার্ভ, চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা রেখা, চাহিদা রেখা হচ্ছে চাহিদা বিধিকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে চাহিদা রেখা বলা হয়। চাহিদা বিধিকে লেখচিত্রের মাধ্যমে, গ্রাফিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে যদি আমরা কি করি, প্রকাশ করি, লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে চাহিদা রেখা বলা হয়, ডিমান্ড কার্ভ বলা হয়। তাহলে আমরা ভূমিয়ককে চাহিদার পরিমাণ বললাম। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার যে স্বাধীন চলক আমরা বলেছিলাম সাধারণত ভূমিয়ককে ধরা হয়। তো এক্ষেত্রে স্বাধীন চলকটা ভূমিয়ককে না ধরে লম্বককে কি করা হয়েছে, বিবেচনা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি অর্থনীতিবিদরা চাহিদা রেখা অঙ্কন করার ক্ষেত্রে পরিমাণকে তারা কি করেছেন, ভূমিয়ককে দিয়েছেন, আর দামকে তারা কি করেছেন, লম্বককে ধরেছেন। এটি একটি প্রচলিত রীতি, অর্থনীতিবিদরা যেভাবে ধরেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, আমরাও কি করতেছি, এভাবে ব্যাখ্যা করতেছি। সুতরাং এখানে যে চাহিদা স্বাধীন চলক ভূমিয়ককে ধরতেই হবে, এটা একেবারে একটা স্বতঃসিদ্ধ কি না, নিয়ম না। এটা যেটা প্রচলিত আছে, অর্থাৎ অর্থনীতিবিদরা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা এভাবে কি করে থাকি, ধরে থাকি। তো এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, এটা ব্রেইনে রাখতে হবে যে চাহিদা রেখা অঙ্কন করার সময় চাহিদার পরিমাণটাকে আমরা কি করি, ভূমিয়ককে করি, চাহিদার পরিমাণ।
কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার কি পরিমাণ, চাহিদার পরিমাণ। আর এদিকে দ্রব্যের কি দাম, প্রাইসের। আমরা রেখা অঙ্কন করার জন্য ভূমি অঙ্ক লম্ব অঙ্ক লাগবে, অঙ্কন করলাম। রেখা অঙ্কন করার জন্য অবশ্যই ভূমি অঙ্কে এবং লম্ব অঙ্কে দুটি চলক ধরতে হবে, চলক ধরতেই হবে, এগুলোতে ভুল করা যাবে না। ভূমি অঙ্কের চলক ভূমি অঙ্কে ধরতেই হবে, কোয়ান্টিটি অফ ডিমান্ড। লম্ব অঙ্কে ধরা চলক দ্রব্যের দাম ধরতেই হবে। এখানে কোনো ভুল চলবে না, ভুল করলেই বিপদ। এখানে ভুল করলেই মার্কস পাওয়া যাবে না, অত্যন্ত ভাইটাল জিনিস এগুলো। কারণ রেখা অঙ্কন করতে হলে কি লাগে, চলক লাগে। ভূমি অঙ্কে ধরলাম চাহিদার পরিমাণ, লম্ব অঙ্কে দ্রব্যের দাম, এতটুকু আমরা বুঝলাম। এবার আমরা চাহিদা রেখা অঙ্কন করবো। এবার আমি দেখি যে লম্ব অঙ্কের হাইয়েস্ট মান কত, 30 পর্যন্ত যেতে হবে। এই যে আমরা গেলাম 10, 20, 30। লম্ব অঙ্কের হাইয়েস্ট মানটা আমরা কি করলাম, চিহ্নিত করলাম। এবার ভূমি অঙ্কের মানগুলো একটু চিহ্নিত করি। এটা হচ্ছে 20 মনে করো, তারপরে 40, তারপরে 60, তারপরে কত 80। এই আমরা মানগুলো কি করলাম, এই যে ভূমি অঙ্ক এবং লম্ব অঙ্কের মানগুলো আমরা ইন্ডিকেট করলাম, চিহ্নিত করলাম। এখন রেখা অঙ্কন করতে হলে বিন্দু লাগে। বিন্দু কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই কিন্তু অবস্থান আছে, তাকে পয়েন্ট বা বিন্দু বলে। এখানে বিন্দু বলতে আমরা বোঝাচ্ছি যে বিন্দুর দুইটা মান থাকবে, একটা হচ্ছে ভূমি অক্ষের মান যাকে আমরা ভুজ বলি, একটা হচ্ছে লম্ব অক্ষের মান যাকে আমরা কুটি বলি। তো ভুজ কুটি থাকবে। তাহলে আমরা বিন্দু বের করতেছি। 10 টাকা হলে চাহিদার পরিমাণ 80 একক। এই যে 10 টাকা হলে চাহিদার পরিমাণ কত একক, 80 একক। এই হচ্ছে আমার একটা বিন্দু। এই বিন্দু যে কোনো নাম দেওয়া যায়। আমরা এটা ইংরেজিতে নাম দিতে পারো, গ্রিক ভাষায় নাম দিতে পারো, যে কোনো নাম দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এটাকে আমরা দিলাম মনে করো E1 বিন্দু। কি নাম দিলাম, E1 বিন্দু দিলাম। তাহলে E1 বিন্দু কি নির্দেশ করে, E1 বিন্দু দাম ও চাহিদার পরিমাণ কি করে নির্দেশ করে। আরো স্পেসিফিক করে যদি বলি তাহলে আমরা বলবো E1 বিন্দু 10 টাকা দামে 80 একক চাহিদা নির্দেশ করে। তালিকা থেকে বিন্দুটা আমরা নিয়ে এসেছি। তালিকায় দেখা যায় দাম 10 টাকা হলে চাহিদার পরিমাণ 80 একক, যা চিত্রে E1 বিন্দু দ্বারা নির্দেশিত। এবার আসো দাম বৃদ্ধি পেল। তো দাম বৃদ্ধি পেলে আমরা কোথায় যাব, উপরের দিকে যাব। দাম বৃদ্ধি পেয়েছে, লম্ব অক্ষের মান উপরের দিকে গেলে বাড়ে। তো দাম বৃদ্ধি পেয়ে 20 টাকা হয়েছে। চাহিদা কিন্তু এখন কি হয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে কোথায় আসবো, 80 বামে আসবো। এই যে 20-এর কি ডানে, আর 60-এর ঠিক উপরে আমরা আরেকটা বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুটার নাম দিলাম আমরা কোন বিন্দু দিলাম, E2 বিন্দু দিলাম। এই যে বিন্দুটা E2 বিন্দু। তাহলে E2 বিন্দু কি নির্দেশ করতেছে, দাম যখন 20 টাকা, ওর দাম যখন বাড়লো, এই দ্রব্যটার একটা দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেল, তখন ওই দ্রব্যটার জন্য চাহিদা কি হয়ে গেল, হ্রাস পেয়ে গেল। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। আবার দেখো তালিকায় দাম যখন 20 টাকা হতে বৃদ্ধি পেয়ে কত হলো, 30 টাকা হলো। আরো বেশি দাম বৃদ্ধি পেল, তখন ওই দ্রব্যের চাহিদা আমাদের আরো কি কমে গেল। দাম বাড়লো আর চাহিদা কি হয়ে গেল, আরো কমে গেল। এই যে আমরা আরেকটা বিন্দু পেয়ে গেছি, এটা হচ্ছে E3 বিন্দু। তাহলে E3 বিন্দু কি, E3 বিন্দু হচ্ছে 30 টাকা দামে 40 একক কি করতেছে, চাহিদা নির্দেশ করতেছে। তাহলে আমরা 3টা বিন্দু কি করলাম, পেয়ে গেলাম। কিসের ভিত্তিতে, তালিকার ভিত্তিতে, বা আমাদের এখানে চাহিদা সূচির ভিত্তিতে। এই সূচির ভিত্তিতে আমরা একটা চিত্র পেয়ে গেলাম। এই চিত্রটা তোমরা পরীক্ষার খাতায় সাদা কাগজে অঙ্কন করবা। সাদা কাগজে, ছক কাগজে করা যায়। আমরা সাদা কাগজে কি করবো, প্র্যাকটিস করবো বাসায় বারবার। তাহলে পরীক্ষায় সাদা কাগজে আমরা কি করব, এটাতে আনসার করবো। সাদা কাগজে কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করতে পারো, আবার পেন দিয়েও কলম দিয়েও কি করতে পারো, অঙ্কন করতে পারো। এটা এজ ইউ উইশ, তোমাদের ব্যাপার, যার যেভাবে কমফর্ট ফিল করো অঙ্কন করতে পারো। কিন্তু সব কাগজে অঙ্কন করতে গেলে পরীক্ষায় তো আমি আবারও অনেক
চিত্র কি করতে হবে, আনসার করতে হবে। ছক কাগজে আনসার করাতে গেলে অনেক সময় লাগবে, সুতরাং সাদা কাগজে প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে তোমাদের এই চিত্রগুলো অঙ্কন করতে আসলে খুব একটা সময় লাগবে না। এখন আমরা এই তিনটা বিন্দু যোগ করব। তিনটা বিন্দু কি করলাম, যোগ করলাম। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তিনটা বিন্দু যোগ করে আমরা এই যে ডি ডি নাম দিলাম। ডি নাম একটা নাম দেওয়া যায়, একটা ডি দেওয়া যায় এক পাশে বা দুই পাশেও নাম দেওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। যে কোনো নাম দেওয়া যায়, মানে যে কোনো জায়গায় দেওয়া যায়, উপরেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়, বা দুই জায়গায় কি দেওয়া যায়। তো আমরা ডিডি চাহিদা রেখা অঙ্কন করলাম। এই চাহিদা রেখাটা বাম হতে ডান দিকে নিম্নগামী। চাহিদা রেখার আকৃতি কি, চাহিদা রেখা হচ্ছে বাম হতে ডান দিকে নিম্নগামী। আমরা তিনটা বিন্দুর সমন্বয়ে চাহিদা রেখা কি করলাম, অঙ্কন করলাম। তাহলে এই যে চাহিদা রেখা অঙ্কন করলাম, স্পষ্ট দেখা যাচ্ছে দাম যখন বৃদ্ধি পাচ্ছে তখন চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। মানে এই রেখাটা দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে। দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ককে আমরা বলেছিলাম চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধিকে আমরা কি করেছি, এই ছক কাগজে অথবা আমরা লেখচিত্রের মাধ্যমে কি করেছি, প্রকাশ করেছি। এজন্য এটার নাম হয়ে গেল চাহিদা রেখা। চাহিদা রেখা। তাহলে চাহিদা রেখা কাকে বলে, চাহিদা রেখা কাকে বলে? চাহিদা রেখা হচ্ছে যে চাহিদা বিধিকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে চাহিদা রেখা বলা হয়। চাহিদা বিধিকে যখন আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে চাহিদা রেখা বলা হয়। এখন আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি চাহিদা রেখার, যে রেখার প্রতিটি বিন্দু, যে রেখার প্রতিটি বিন্দু দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে চাহিদা রেখা বলা হয়। আরো স্পেসিফিক করতে পারি, যে রেখার প্রতিটি বিন্দু দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে তাকে চাহিদা রেখা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা রেখা নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। আমরা এইটার ব্যাখ্যাটা আমি আবার একটু দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব। আমরা প্রথমেই বলবো চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম ধরা হয়েছে। তারপরে বলবো তালিকায় দেখা যায় দ্রব্যের দাম 10 টাকা হলে চাহিদার পরিমাণ 80 একক, যা চিত্রে E1 বিন্দু দ্বারা নির্দেশিত। তারপরে বলবো তালিকায় দেখা যায় দ্রব্যের দাম 10 টাকা হতে বৃদ্ধি পেয়ে 20 ও 30 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে হ্রাস পেয়ে 60 ও 40 একক হয়, যা চিত্রে E2 এবং E3 বিন্দু দ্বারা নির্দেশিত। তারপরে লিখবো আমরা এখন E1, E2, E3 বিন্দু যোগ করে বাম হতে ডান দিকে নিম্নগামী ডিডি চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে, যা ঋণাত্মক ঢাল কি করে নির্দেশ করে। কারণ আমরা জানি ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক হয়, কারণ ডান দিকে নিম্নগামী রেখাতে একটার মান বৃদ্ধি পেলে অপর চলকের মান হ্রাস পায়, বিপরীত সম্পর্ক হয়, এজন্য ঢাল ঋণাত্মক হয়। স্লোপ কি হয়, নেগেটিভ হয়, ঋণাত্মক হয়। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে, যেগুলো সমীকরণ দিয়ে বলতে পারে চাহিদার সূচি তৈরি করো অথবা চাহিদা রেখা কি করো, অঙ্কন করো। তো এই গোটা বিষয়টা তোমাদের আজকের ক্লাসটা বুঝতে হলে অবশ্যই তোমরা আগের ক্লাসগুলা, আগের 6টা ক্লাস দেখে তারপরে আজকের ক্লাসটা দেখতে হবে। যারা আজকেই ক্লাসটা দেখতেছো তাদের প্রতি আমার নির্দেশ হচ্ছে যে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো যদি দেখো তাহলে ক্লাস থেকে উপকৃত হতে পারবে। চাহিদা যে বিধি আমরা আজকে ব্যাখ্যা করেছি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিধি, যেটা পরীক্ষায় তোমাদের বারবার কি এই ধরনের প্রশ্ন থাকে। এখানে সৃজনশীল প্রশ্নতে আসতে পারে চাহিদা বিধি, বা এই ধরনের বিভিন্ন টার্মস দিয়ে তোমরা নৈবত্তিকেও কি পেতে পারো। সুতরাং তোমরা স্বাভাবিক নোট করে নিজেরা বারবার প্র্যাকটিস করে এই বিষয়টা আয়ত্তে আনার চেষ্টা করো। এই ধরনের যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে, বিগত পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এসেছে,
বা তোমাদের বইতে আছে এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো। তো আগামী ক্লাস আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর তোমরা সবাই আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন এই দোয়া করতেছি, আমার জন্য দোয়া রাখবা। ইনশাআল্লাহ আগামীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো এবং 5 ওয়াক্ত সালাত পড়ো। আমরা করোনাময় পরিস্থিতি এখনো অতিক্রম করছি, এখনো কলেজের ক্লাস বন্ধ আছে, এখনো আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করছি। তো তোমরা অবশ্যই, যেহেতু সময় যাচ্ছে, সুতরাং বাসায় যেতে তোমরা সময়টা নষ্ট না হয়। এখন যেহেতু প্রযুক্তির মাধ্যমে অনেক ক্লাস তোমরা পাচ্ছ, এই ক্লাসের গুলা সঠিকভাবে ক্লাসগুলা করার বোঝার চেষ্টা করো। আশা করা যায় এগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হতে পারবে বা তোমাদের সিলেবাস শেষ করতে পারবে, তোমরা প্রস্তুতি নিতে পারবে। তোমাদের কিন্তু ঘরে বসে থাকলে হবে না, তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, পড়াশোনা